নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একদিন আগেই বলেছিলাম যে তৃণমূলের যা অবস্থা তাতে তৃণমূল ফের সুপ্রিম কোর্টে যেতে পারে। তা সে সুপ্রিম কোর্ট যতই লাঠি ঝাঁটা মারুক না কেন। আর ঠিক সেটাই কিন্তু ঘটে গেল। এবার তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে তারা ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এখন যেটা প্রশ্ন উঠছে যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে নিজেই সুপ্রিম কোর্টে গিয়ে তর্কযুদ্ধ লড়বেন? কেননা এর আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে লড়ে কি পেয়েছেন সেটা তো চোখের সামনে। কিন্তু তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এদিন সুপ্রিম কোর্টে মামলা ঠুকবেন বলে নতুন করে ঘোষণা করে দিলেন, তাতে মনে হচ্ছে যে এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই মাঠে নামা উচিত। এর আগে তো ইলেকশন কমিশনে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, গিয়ে ঝাড় খাওয়ার পর পিসি যাবেন বলে পিসিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেই পিসি গিয়ে দিল্লিতে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কি কাণ্ড করেছিল বন্ধুরা, সেটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এবার ঠিক হয়তো উল্টোটা ঘটবে, যে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে লড়াইটা লড়ে এসছেন, এবার হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই লড়াইটা লড়তে দেখা গেলেও যেতে পারে, অন্তত দেখা যাওয়া উচিত। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পারছেন যে পিসিকে দিয়েও হচ্ছে না, ফলে হয়তো তাকেই মাঠে নামতে হতে পারে। তো সেরকম কি একটা প্রস্তুতির কথা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন? জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সাহস হবে কিনা, সুপ্রিম কোর্টে গিয়ে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওকালতি করবেন কিনা। হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও হয়তো ওকালতির কোনো ডিগ্রি আছে, যেটা আমরা এখনো পর্যন্ত জানি না, পরে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ালে হয়তো জানতে পারবো। তো মোদ্দা যেটা কথা হচ্ছে যে এই যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলে যেটা বলেছেন যে আসলে নাকি 14 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম ছিল, সেটা নাকি রাতারাতি বেড়ে 60 লক্ষ হয়ে গেছে। আর এই যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস, সেই কেসগুলো নাকি আগামী 1-1.5 মাসের মধ্যে জুডিশিয়াল অফিসাররা ঝাড়াই পোছাই করতে পারবেন না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে যেটা ভয় ধরেছে, যেটা আতঙ্ক শুরু হয়েছে, সেটা হচ্ছে যে এই রাজ্যে বিজেপি তলে তলে রাষ্ট্রপতি শাসনের একটা তোড়জোড় করছে, রাষ্ট্রপতি শাসন করে ভোট করাতে চাইছে। এইরকম একটা আতঙ্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে যে কাজ করছে, সেটা এদিন সাংবাদিক বৈঠকে পরিষ্কার হয়ে গেছে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেটা জানিয়েছেন। এখন কথা যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হলো কেন? এর আগে তো আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই এসআইআর এর লড়াইটা লড়ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছিলেন, তার সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের রাশটা শেষ মুহূর্তে নিজের হাতে নিতে চাইছেন। কেন তিনি সেটা নিতে চাইছেন? তার কারণ হচ্ছে যে সমস্ত অঙ্ক কিন্তু ঘেটে গেছে। ইলেকশন কমিশন 28 তারিখে এসআইআর এর পর যে প্রথম তালিকাটা বের করেছে, সেই প্রথম তালিকা দেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ কপালে উঠে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মনের মধ্যে, বুকের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে যে যেটা তারা ভেবেছিলেন সেটাই কিন্তু বাস্তবে হতে চলেছে। আর তার প্রমাণটাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছেন। শুভেন্দু অধিকারীর সেই যে 1,20,00,000 টার্গেট, সেই টার্গেটের কথা তুলে তিনি এদিন যেটা প্রশ্ন তুলেছেন যে কি করে শুভেন্দু অধিকারীর কথা মিলে গেল। শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুররা যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো কি করে একেবারে মিলে গেল, সেটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ মোদ্দা কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে হিসেবটা করেছিলেন, যে ছকটা কেটেছিলেন এই আইপ্যাককে সঙ্গে নিয়ে, আইপ্যাকের পরামর্শ নিয়ে, সেই অঙ্ক, সেই হিসেব কিন্তু মিলছে না, সেই হিসেব কিন্তু ঘেটে গেছে। আর ঘেটে গেছে বলেই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই মাঠে নামতে চাইছেন। কিন্তু কথা যেটা হলো যে শেষ মুহূর্তে মাঠে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সিটা বাঁচাতে পারবেন? এসআইআর এর ফলে যে অঙ্ক তৃণমূলের ঘেটে গেছে, সেই অঙ্ক কি তিনি সামাল দিতে পারবেন, ঠিক করতে পারবেন? কেননা বিজেপি তো এরই মধ্যে পুরো প্রচারে নেমে গেছে। বিজেপি ভোট প্রচার কিন্তু আজকে থেকে শুরু করে দিয়েছে তাদের পরিবর্তন যাত্রার সূচনার মধ্যে দিয়ে। উল্টো দিকে খেয়াল করুন যে তৃণমূল কিন্তু এখনও হিসেব মেলাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন যে সাংবাদিক বৈঠকটা করলেন, তাতে এটা পরিষ্কার হয়ে গেল যে তৃণমূলের এখনো পর্যন্ত অঙ্ক কষাই শেষ হয়নি, হিসেব ঠিক করাই শেষ হয়নি। এবং সেই কারণেই কিন্তু আজও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঠে নেমে এসআইআর এর বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলতে হচ্ছে।
মানে ভোট প্রচারের প্রস্তুতি এখনো কিন্তু তৃণমূলের জন্য বহু দূরে। তার বদলে এসআইআর এই যে বাকি 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির কেস, সেই কেসটা কি হবে সেটা নিয়ে কিন্তু তৃণমূল কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়েছেন যে এই বাকি 60 লক্ষও যদি শেষ পর্যন্ত ভোট না দিতে পারে তাহলে তো তৃণমূলের বলহরি হরিবোল একেবারে হচ্ছেই হচ্ছে। আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের আতঙ্ক, সেই আতঙ্কটা কিভাবে তিনি সাংবাদিক বৈঠক করে বললেন বন্ধুরা দেখুন। এসআইআর করুন আর এফআইআর করুন, দম থাকলে মানুষের ময়দানে বিচার হবে, জনগণের আদালতে বিচার হবে। আসুন, কোর্টেও আপনাদের ষড়যন্ত্র ধোপে টেকেনি, আর মানুষের ময়দানেও জনগণের ময়দানেও টিকবে না। আরপি অ্যাক্টের পুরো মানে গোষ্ঠীর পিণ্ডি চটকে দিয়েছে। আরপি অ্যাক্ট বলে দেশে আর কিছু থাকলো না, যা প্রেসিডেন্স হয়ে গেল। পার্লামেন্টের তো আর কোনো দরকার নেই। আপনি 1500 কোটি টাকা করে নতুন কোটি খরচা করে নতুন পার্লামেন্ট করেছেন, উঠিয়ে দিন। পার্লামেন্টে যে আইন পাস করানো হয়, দেশের বিচার ব্যবস্থার তো কোনো দরকার নেই, সব নরেন্দ্র মোদী অমিত শাহরা বসে ঠিক করুক। জ্ঞানেশ কুমারদের মতো 4টে পুতুলকে বসিয়ে। অন্যরা প্রতিবাদ প্রতিরোধ করেনি, কষ্ট হয়েছে, হয়তো হজম করেছে। বাংলা তো হজম করবে না, এটাই তো পার্থক্য বাংলা আর অন্য রাজ্যের মধ্যে। আরপি অ্যাক্ট এম্পাওয়ার করছে ইআরওকে, এইআরওকে, আর আপনি একটা পিছনে করে গুজে দিচ্ছেন মাইক্রো অবজারভার। তাহলে আপনি সব জায়গায় লাগান। 60 লক্ষ কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, সব মিলিয়ে খুব বেশি হলে 500 জুডিশিয়াল অফিসার কাজ করছে। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম। তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস। এটা মার্চ এপ্রিল মে জুন, তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব। বিজেপির মিছিল মিটিংগুলো দেখুন না, এসআইআর ওখানে হয়েছে, যত ডিলিশন ওখানে। যাও 2-4 জন ছিল, কেউ নেই। একজন জুডিশিয়াল অফিসার তো যদি 20টা 30টা 40টা করেও কেস করে, তাহলেও তো 3-4 মাস লাগবে। আর নির্বাচন প্রক্রিয়া যদি আপনাকে 5 তারিখের মধ্যে মে মাসের কমপ্লিট করতে হয়, তাহলে আপনাকে খুব বেশি হলে 20 তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। আজকে 1 তারিখ, 20 দিনের মধ্যে কি 60 লক্ষ কেস ক্লিয়ার করা যায়? কোন জাদুকাঠি আছে? 500 লোক মিলে দিনে খুব বেশি হলে, আচ্ছা 20টা করছে, আমি 50টা ধরছি, তাহলেও 25,000 কেস। 20 দিনে খুব বেশি হলে 7.5 লাখ কেস। 5 লাখ ছিল, আমি আরও 2.5 লাখ ধরলাম, 7.5 লাখ কেস। 60 লাখ কেস করতে হবে। প্রথমত এই যে 60 লাখ কেস পাঠানো হয়েছে এটাই অবৈধ। পাঠানোর কথা ছিল 14 লাখ কেস, পাঠিয়েছে 46 লক্ষ এক্সট্রা, 60 লাখ নিজের ইচ্ছা মতো। 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত। আমি আবার বলছি সংখ্যাটা 14 লক্ষ। এমন 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত, বাকিগুলো সব তার নিষ্পত্তি হয়ে গেছিল। ইআরও এইআরও লেভেলে তারা সমাধান বা প্রতিকার করেছিল। কোনটা ইনএলিজেবল আর কোনটা এলিজেবল তারা ঠিক করেছিল। তারাই কোয়াসি জুডিশিয়াল অথরিটি, তারাই ফাইনাল অথরিটি, তারাই ঠিক করেছিল। কোন জাদুকাঠির বলে রাতারাতি 1 সপ্তাহের মধ্যে এই 14 লক্ষ কেস বেড়ে 60 লক্ষ হলো? যার মীমাংসা হয়ে গেছে 21 তারিখে পোর্টাল ফ্রিজ হওয়ার আগে অবধি, সেই কেসগুলো কার অঙ্গুলি হেলনে, জোর জবরদস্তি, কাদের কথায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের চাপে, কাদের বশ্যতা স্বীকার করে
এই বাড়তি 46 লক্ষ কেস আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঢোকালেন। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। এই অপদার্থগুলো তো বিজেপি নেতাদের 200 টার্গেট পার করতে পারে না। তাই গরিব মানুষকে অস্বস্তিতে ফেলা, তাদের টর্চার করা, তাদের হয়রানির শিকার হওয়া, তাদেরকে লাইনে দাঁড়িয়ে ব্যতিব্যস্ত করা, তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, ভোটাধিকার কেড়ে নেওয়া, টার্গেট অনেক আগে সেট হয়ে গেছিল। আমরা কেন বলেছিলাম যে যখন বেরোবে আপনারা মিলিয়ে নেবেন যে আলটিমেটলি এই নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। বিজেপির অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার চলছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, আমি লড়ে নেব, আমার রাইট হবে তো, আমি সুপ্রিম কোর্টে গিয়ে নিজে লড়াই করতে পারবো। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না যে কাকে দোষারোপ করবেন। একবার তিনি বলছেন যে ইলেকশন কমিশন বিজেপির কথাতে চলছে, বিজেপি পুরো খেলা ঘেঁটে দিয়েছে। আবার তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, মামলা বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের তদারকিতে নাকি এসআইআর হচ্ছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই ঠিক করতে পারছেন না যে এই মুহূর্তে যে এসআইআরটা চলছে সেই এসআইআরটা কে করছে। ইলেকশন কমিশন তো করছে, কিন্তু কার তত্ত্বাবধানে হচ্ছে? তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে তৃণমূলের সুপ্রিম কোর্টে বিশাল জয় হয়েছে বলে চিৎকার করুক না কেন, তৃণমূল এটাই বুঝতে পারছে না যে এসআইআর নিয়ে কোন খেলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইআর হচ্ছে, আবার তিনি এটাও বলছেন যে জুডিশিয়াল অফিসাররা নাকি এই 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস 3-4 মাসের আগে শেষ করতে পারবেন না। আর এই কথাটা বলার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেমালুম ভুলে যাচ্ছেন যে এরই মধ্যে এই নিয়ে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার চিঠিটা দিয়ে ফেলেছেন এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে একদিন শুনানিও হয়ে গেছে, যে শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে যে আরও বেশি করে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বাড়তি জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। সেই নির্দেশও কিন্তু হয়ে গেছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশটাই ভুলে গেছেন। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে কিরকম চাপের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন কাটাচ্ছেন। তার থেকেও বড় যেটা কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রেস কনফারেন্সটা ইলেকশন কমিশনের বিরুদ্ধে করলেন, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মামলা সময়ে শেষ হবে না বলে নানান দাবি করলেন, তাতে তো তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েই প্রশ্ন তুলে দিলেন। কেননা সুপ্রিম কোর্টই তো এইসব 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস সমাধান করার জন্য জুডিশিয়াল অফিসার নিয়োগ করেছে। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটা ভয় পাচ্ছেন যে হয়তো ঠিক সময়ে ইলেকশন হবে না, তার বদলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ইলেকশন হতে পারে। কিন্তু ইলেকশন কমিশন তো ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে, কেননা আগামী 2 এবং 3 তারিখে কিন্তু ইলেকশন কমিশনের তরফে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই বৈঠকে এ রাজ্যের ডিজি থেকে শুরু করে পুলিশ কমিশনার, সচিব সবাইকেই কিন্তু থাকতে বলা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা নিয়ে ইলেকশন কমিশন কি করছে সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে রাখতে পারছেন না। আর তার থেকেও বড় কথা, যদি সত্যি সত্যি এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হয়ও, তাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ভয় পাওয়ার কিছু নেই। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তো দাবি করেন যে মানুষ তাদের পাশে আছে, বাংলার 10 কোটি মানুষই নাকি তৃণমূলের পাশে আছে। তো রাষ্ট্রপতি শাসনে যদি নির্বাচন হয় তাহলে তো আরও বেশি ভালো হবে, কেননা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষই তৃণমূলকে ভোটটা সুস্থভাবে দিতে পারবে, স্বাভাবিকভাবে দিতে পারবে, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তৃণমূল যদি সত্যি কোনো ভুয়ো ভোটে না জিতে থাকে, কোনো মানুষকে যদি ভোটাধিকার দিতে বাধা না দিয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গে ভোট করতে ভয় কোথায়? নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন যে খেলা পুরো উলটপালট হয়ে গেছে, খেলা একেবারে হাতের বাইরে চলে গেছে। যে খেলায় তিনি ডায়মন্ড হারবারে 7 লক্ষেরও বেশি ভোটে জেতেন, সেই খেলাটাই আসলে ধরা পড়ে গেছে। আর সেটা ধরা পড়ে গেছে বলেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত আরও একবার সুপ্রিম কোর্টের পায়ে গিয়ে আছাড় খেয়ে পড়তে চাইছেন? কোনটা? বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।